ভূত.com এখানে সত্য ঘটনা শোনানো। ওয়েলকাম ব্যাক টু ভূত.com। ভূত.com-এর 20 নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আমি অভিষেক রয়েছি আপনাদের সাথে। আজকে ব্যাক টু ব্যাক 3টে ঘটনা আমি আপনাদেরকে শোনাবো। ঘটনাগুলো শোনানোর আগে আপনাদের সাথে কিছু কথা বলে নিই। আপনারা গল্পগুলো শুনছেন কিন্তু সেটাতে সাবস্ক্রাইব করছেন না, কোনো কমেন্ট করছেন না। তাই প্লিজ কাইন্ডলি কমেন্ট করুন, জানান আমাদেরকে যে ঘটনাগুলো শুনতে আপনাদের কেমন লাগছে। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া ভূত.com কোনোদিনও সম্পূর্ণ ছিল না আর হবেও না। আপনাদের মোটিভেশনই ভূত.com-এর পরিবারকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দেরি না করে চলে আসছি প্রথম ঘটনায়। প্রথম ঘটনাটা আমার এক বন্ধুর সাথে ঘটেছিল। ঘটনাটা অনেক আগেকার। সেই সময় আমরা ক্লাস 12-এ পড়তাম। সেই সময় আমার অনেক বন্ধুরাই হাত খরচের জন্য ক্যাটারিং করতো। দেখবেন এখনও অনেকে আছে ইয়ং ছেলেরা যারা, তারা হাত খরচের জন্য, যারা কলেজে পড়ছেন অথবা স্কুলে পড়ছেন, তারা হাত খরচের জন্য ক্যাটারিং করে থাকেন। টুকটাক যেখান থেকে যা টাকা আসে তাদের সেটা হাত খরচে আরামসে চলে যায়। সেরকম আমার ওই বন্ধুও ক্যাটারিং করতো। ওর নাম প্রসেন। বর্তমানে ওর জলের ব্যবসা। ঘটনাটা অনেকদিন আগেই আমি ওর কাছ থেকে শুনেছি, সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। এর আগেও আমি আমার ঘটনায় আমাদের পাড়ার একটা পুকুরের কথা শেয়ার করেছিলাম, যে পুকুরটার একটা সাইডে একটু ভৌতিক ব্যাপার রয়েছে। ঘটনাটা সেখানকার। একদিন রাতে আমার ওই বন্ধু প্রসেন হলদিরামের সামনে একটা ক্যাটারিংয়ে গেছিল। যারা যারা 1 নম্বর এয়ারপোর্টের আশেপাশে থাকেন তারা জানেন ওখান থেকে হলদিরামের ডিস্টেন্স কতটা। যাই হোক, সেখান থেকে ক্যাটারিং থেকে যখন ও ফিরতে ফিরতে তখন ওর রাত 2:30 বেজে যায়। ও সাইকেল নিয়ে গেছিল। আমাদের এলাকা থেকে হলদিরাম যেতে গেলে সাইকেলে মোটামুটি ওই 30-35 মিনিট লাগে, যদি ঠিকঠাক মতন সাইকেল চালানো যায়। ফেরার সময় আমাদেরই এলাকায় রাখালের মিষ্টির দোকান বলে একটা মিষ্টির দোকান সেই সময় ছিল। বর্তমানে মিষ্টির দোকানটা নেই, কিন্তু আমাদের সময় সেই সময় মিষ্টির দোকানটা ছিল। তা মিষ্টির দোকানের উল্টো দিকে একটা গলি আছে। সেই গলি থেকে আমাদের ওই পুকুর পাড় ধরে আমাদের এলাকায় তাড়াতাড়ি আসা যায়। যেহেতু রাত অনেক হয়ে গেছিল, তাই ও ওই পুকুর পাড় ধরে বাড়ির দিকে ফিরছিল। পুকুর পাড়ের কাছাকাছি আসতেই একটা কাঁঠাল গাছ পড়ে। কাঁঠাল গাছ থেকে ডান দিক ঘুরতেই পুকুরের পাড় ধরে আমাদের পাড়ায় আসা যায়। কাঁঠাল গাছটার কাছে আসতেই ওর গাটা কিরকম ভার লাগতে শুরু করে। প্রথমে ও মনে করে যেহেতু ওই জায়গাটা সম্পর্কে ও জানে, তাই হয়তো ওর মনে হচ্ছে। কাঁঠাল গাছ থেকে ডান দিকে বাঁক নিতে ও থমকে দাঁড়িয়ে পড়ে। ও দেখে পুকুর পাড়ের সামনে কোনো একটা লোক হাঁটু গেড়ে বসে কিছু একটা খাচ্ছে। এত রাতে ওখানে একটা লোককে দেখে ও রীতিমতো ঘাবড়ে যায়। লোকটা এত জোরে জোরে খাচ্ছিল যে খাওয়ার আওয়াজ পর্যন্ত ওর কানে আসছিল। ওর এতটুকু সাহস হয়নি ও সামনে এগিয়ে দেখবে। ও পুকুরের সাইডে গিয়ে একটু উঁকি মেরে লোকটার দিকে দেখতেই ওর গায়ের রক্ত হিম হয়ে যায়। ও দেখে কেউ পুকুর পাড়ে হবিষ্যি দিয়ে গেছে এবং ওই ভদ্রলোক ওই হবিষ্যিগুলোকে বসে বসে খাচ্ছে। হবিষ্যি খেতে খেতে হঠাৎ ভদ্রলোক প্রসেনের দিকে ঘুরে তাকায়। প্রসেন এই ভদ্রলোককে দেখে রীতিমতো ভয় পেয়ে যায়, কারণ ভদ্রলোকের চোখ, নাক, মুখ বলতে কিছুই দেখা যাচ্ছিল না, পুরোটাই কালো ছিল। এই দৃশ্য দেখে প্রসেন সাইকেল ফেলে উল্টো দিকে দৌড় লাগায় এবং দৌড় থামায় সেই রাখালের মিষ্টির দোকানের সামনে গিয়ে, এবং সেখান থেকে হাঁটতে হাঁটতে মেন রোড ধরেই বাড়ি পৌঁছায়। পরের দিন সকালবেলা প্রসেনের বাবা গিয়ে ওখান থেকে সাইকেল নিয়ে আসে। এই ঘটনার পর ও বছরখানেক ওই রাস্তা দিয়ে কোনোদিনও একা যায়নি। তা এই ছিল আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া একটা ভৌতিক অভিজ্ঞতা। ঘটনাটা শুনতে আপনার কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চলে আসছি দ্বিতীয় ঘটনায়। আপনারা শুনছেন ভূত.com, অভিষেকের সাথে তেনারা আছে। দ্বিতীয় ঘটনাটা
আমার ভাইয়ের বান্ধবীর দিদির কাছ থেকে শোনা। ভাইয়ের ওই বান্ধবীর দিদির নাম প্রিয়া, ওর বাড়ি মচলন্দপুর। প্রিয়াদের বাড়ির লাগোয়া একটা পুকুর রয়েছে। একদিন রাতে প্রিয়া ওই 2টো-2:30 নাগাদ বাথরুমের জন্য বাইরে বেরোয়। আপনারা সবাই জানেন গ্রামের বেশিরভাগ বাথরুমই বাড়ির বাইরেই হয়। তা যেই সময় প্রিয়া বাথরুম করছিল সেই সময় পুকুর থেকে ছপ ছপ করে জলের শব্দ প্রিয়ার কানে আসতে থাকে। প্রিয়া প্রথমে মনে করেছিল ওদের পুকুর থেকে হয়তো কেউ মাছ চুরি করছে, কারণ ওই পুকুরে ওরা মাছ চাষ করত। তাই প্রিয়া তড়িঘড়ি বাথরুম থেকে বেরিয়ে পুকুর ঘাটের দিকে যায়। পুকুর ঘাটের কাছে আসতেই যে দৃশ্য প্রিয়ার চোখে পড়ে সেটা দেখার জন্য হয়তো প্রিয়া প্রস্তুত ছিল না। ওদের পুকুর পাড়ে অনেক রকম গাছ রয়েছে, তাদের মধ্যে একটা নারকেল গাছ ওই পুকুরের উপর থেকে বাঁক নিয়ে উঠেছে। মানে ওই নারকেল গাছের উপর বসে কেউ পুকুরের জলে পা দোলাতে পারবে। প্রিয়া দেখে ওই নারকেল গাছের উপর কোনো এক ভদ্রমহিলা সাদা শাড়ি পরে জলের উপর পা দোলাচ্ছে, আর ওই জলের উপর পায়ে দোলানোর শব্দ প্রিয়ার কানে এসেছিল। এবং ওই ভদ্রমহিলা জলে হাত চুবিয়ে এক একটা মাছ ধরে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এই ভয়াবহ দৃশ্য দেখে প্রিয়া চিৎকার করতে করতে ঘরে দৌড় দেয়। প্রিয়ার চিৎকার শুনে ওর বাড়ির লোকজন সবাই উঠে পড়ে। প্রিয়ার কাছে আসতে প্রিয়া বাড়ির লোককে পুরো ঘটনাটা খুলে বলে। প্রিয়ার বাড়ির লোকরা তখনই ওই পুকুর ঘাটে যায়, কিন্তু তারা গিয়ে ওখানে কিচ্ছু লক্ষ্য করতে পারেনি। তারা সেই গাছটার সামনেও যায়, কিন্তু সেখানেও কিচ্ছু দেখেনি। কিন্তু তারা একটা জিনিস দেখতে পেয়েছিল, যে সেখানে কিছু আধ খাওয়া মাছ পড়ে আছে। এই ঘটনাটা পরের দিন সারা গ্রামে ছড়িয়ে পড়ে। এরপরেও গ্রামের কিছু লোকেরা ওই মহিলাকে সাদা শাড়ি পরে ওই পুকুর পাড়ে ঘোরাফেরা করতে দেখে। এরপর থেকে ওই পুকুরটার নাম ভূত পুকুর হয়ে যায়। বর্তমানে ওই পুকুরটাকে গ্রামের লোকেরা ভূত পুকুর নামেই জানে। তা এই ছিল প্রিয়ার সাথে ঘটে যাওয়া একটা ভৌতিক অভিজ্ঞতা। ঘটনাটা শুনতে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই বর্তমান যুগেও গ্রাম বাংলায় এরকম টাইপের ঘটনা কিন্তু আমরা প্রায়ই শুনতে পাই। তা যাই হোক, দেরি না করে চলে আসছি আজকের তৃতীয় ঘটনা, মানে আমাদের আজকের এপিসোডের লাস্ট ঘটনা। আপনারা শুনছেন ভূত.com, অভিষেকের সাথে তেনারা আছে। তৃতীয় ঘটনাটা আমি আমার দাদুর কাছ থেকে শুনেছিলাম। আমার দাদু পেশায় একজন পুরোহিত ছিলেন। পুরোহিত হিসাবে দাদুর খুব নাম ডাক ছিল। একদিন দাদু কালী পুজো করতে একজনের বাড়িতে গিয়েছিল। সেই ভদ্রলোকের বাড়িতে সেদিন মানসিক কালী পুজো ছিল। যারা জানেন না তাদেরকে জানিয়ে রাখি মানসিক কালী পুজোটা কী। মানসিক কালী পুজো হলো কেউ মায়ের সামনে যদি কোনো মানত করে এবং সেই মনোকামনা যদি পূর্ণ হয় তখন সে বাড়িতে মায়ের পুজো করে, সেটাকেই মানসিক কালী পুজো বলে। এবার ঘটনায় ফিরছি। ওই ব্যক্তির বাড়িতে কালী পুজো সেরে বেরোতে বেরোতে দাদুর অনেক রাত হয়ে যায়। এখন আমাদের এইসব জায়গায় অনেক বাড়িঘর হয়ে গেছে, কিন্তু আমি যে সময়ের ঘটনাটা বলছি সেই সময় আমাদের এলাকায় এত বাড়িঘর ছিল না। এলাকায় বেশিরভাগই ঝোপ জঙ্গল ছিল। দাদু যখন পুজো সেরে বাড়ির দিকে রওনা হয় তখন অলরেডি আকাশে মেঘ ডাকতে শুরু করেছে। দাদু বুঝতে পারে হয়তো তাড়াতাড়ি বৃষ্টি নামবে, আর সেই সময় দাদুর কাছে কোনো ছাতাও ছিল না। তাই দাদু তাড়াতাড়ি হাঁটতে শুরু করে। দাদু যে রাস্তা দিয়ে ফিরছিল সেই রাস্তায় সেই সময় একটা বাঁশবন পড়ত। বাঁশবনটার কাছাকাছি আসতেই দাদু থমকে দাঁড়িয়ে পড়ে। দাদু দেখে রাস্তার উপরে একটা বাঁশ পড়ে আছে, কিন্তু অদ্ভুতভাবে সেই সময় কোনো ঝড় বৃষ্টি হয়নি, আর বাঁশ গাছটাও ভেঙে পড়েনি। যেন মনে হচ্ছিল গাছটা রাস্তার উপর শুয়ে আছে। দাদু এমনিতে খুব সাহসী মানুষ ছিলেন, চট করে ভয় পেতেন না। দাদু
ব্যাপারটা বুঝতে পারে। দাদু কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও বাঁশ গাছটা একইভাবে রাস্তার উপর পড়েছিল। আমার দাদু আমাকে বলেছিল, কোনো ঝড় বৃষ্টি ছাড়া অথবা কোনো ফাঁকা রাস্তায় এরকমভাবে যদি কোনো গাছ শুয়ে থাকতে দেখি, তাকে কোনোদিনও ডিঙিয়ে যেতে নেই। কারণ ভূত প্রেতরা এভাবেই রাস্তার উপর গাছ শুইয়ে রেখে তাদের শিকারের অপেক্ষা করে। কেউ ভুল করেও যদি সেই গাছ ডিঙোতে যায়, গাছটা আবার তখনই সোজা হয়ে আগের জায়গায় দাঁড়িয়ে পড়ে। ফলে যে মানুষটা পারাপার হতে যাচ্ছিল তার মৃত্যু অবধারিত। আমার দাদুর এই সম্পর্কে জ্ঞান ভালোই ছিল, তাই সে ওখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর দাদু সেই বাঁশ গাছটা যেখানে পড়েছিল তার পাশ কাটিয়ে আবার হাঁটা লাগায়। গাছটাকে পাশ কাটিয়ে কিছু দূর যেতেই গাছের পাতার সরসরানির আওয়াজে দাদু পিছন ফিরে তাকাতে দেখে বাঁশ গাছটা আবার আগের মতন সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে। দাদু এবার সামনের দিকে হাঁটা লাগাতে শুরু করে। দাদু যখন হাঁটছিল, বাঁশ গাছগুলোর মধ্যে থেকে পাতার সরসরানির শব্দ দাদুর কানে আসছিল। যেন মনে হচ্ছিল গাছগুলোর মধ্যে থেকে যেন কেউ দৌড়ে বেড়াচ্ছে। দাদু এদিক ওদিক না তাকিয়ে সোজা হেঁটে যাচ্ছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ দাদুর মনে হয় দাদুর সাথেও পিছন পিছন কেউ যেন হাঁটছে। আমার দাদুর নাম ছিল কমলাকান্ত চক্রবর্তী। দাদু যখন হাঁটছিল, হঠাৎ পিছন থেকে কেউ দাদুর নাম ধরে ডাক দেয়, কমল, কোথায় যাচ্ছিস? এবার দাদুর একটু একটু ভয় লাগতে শুরু করে, কিন্তু দাদু পিছন দিকে ফিরে তাকায়নি। দাদু সামনের দিকে আরো জোরে হাঁটতে শুরু করে। পেছন থেকে আবার সেই কণ্ঠস্বর শোনা যায়, কোথায় যাচ্ছিস কমল, এইদিকে আয়। দাদু এবার প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং মনে মনে গায়ত্রী মন্ত্র জপ করতে শুরু করে। সারাটা রাস্তা দাদু গায়ত্রী মন্ত্র জপ করতে করতে আসে। আর পুরো রাস্তাতে দাদুর মনে হয় কেউ যেন দাদুর পিছনে পিছনে হাঁটছে। মাঝে মাঝে পিছন থেকে বিকট হাসির আওয়াজ দাদুর কানে আসছিল, যেন মনে হচ্ছিল কেউ দাদুকে দেখে হাসছে। দাদু সেই সবে কান না দিয়ে গায়ত্রী মন্ত্র জপ করতে করতে হাঁটছিল। ঠিক বাড়ির কাছাকাছি আসতে পিছন থেকে হাঁটার শব্দটা আর দাদুর কানে আসে না। সেদিন বাড়ি ফিরে রাতে আর দাদু কিচ্ছু খায়নি। পরের দিন সকালবেলা দাদু ঠাকুমাকে পুরো ঘটনাটা খুলে বলে। তা এই ছিল আমার দাদুর সাথে ঘটে যাওয়া একটা ভৌতিক অভিজ্ঞতা। ঘটনাগুলো শুনতে আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনাদের জীবনে কোনো ভৌতিক অভিজ্ঞতা যদি আমাদের সাথে শেয়ার করতে চান, তবে আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল মেল আইডি bhoot.2024@gmail.com এখানে মেল করুন। আমাদের ফেসবুক পেজেও গিয়ে মেসেজ করতে পারেন, অথবা যদি ভয়েস মেসেজ পাঠাতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8100781562 এই নাম্বারে পাঠান। আমরা অবশ্যই আপনাদের ঘটনা এই চ্যানেলের মাধ্যমে সবার সামনে তুলে ধরব। আজ এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি কথা হবে পরবর্তী ভিডিওতে। শুভরাত্রি।